পাওয়ার অফ টেকনিক্যাল অ্যানালিসিসটা আজকে লাইভ ট্রেডের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যে ট্রেডটা আমি কনক্লুড করলাম বা শেষ করলাম, আবার একবার দেখে নেব যে কি টেকনিক্যাল অ্যানালিসিসটা আমি মেনটেন করেছি, যাতে এই যে একটা ট্রেডিং চ্যালেঞ্জ সিরিজ চলছে আপনাদের সাথে 10 দিনের, তার মধ্যে সব থেকে বড় প্রফিট কিন্তু আজকে আমি ঘরে তুলতে পেরেছি শুধুমাত্র মাইন্ডসেট এবং টেকনিক্যাল অ্যানালিসিসটা ইউজ করে। সেটা নিয়ে আলোচনা হবে, চার্টে আলোচনা হবে, এবং এরকম চার্ট প্যাটার্ন কিন্তু অনেক স্টকেই আপনি মাঝে মাঝেই ঘুরে ফিরে পাবেন। সুতরাং একবার এই চার্ট লেভেলটা বা এই টেকনিক্যাল অ্যানালিসিসের ব্যাপারটা যদি একটু মাথায় রাখতে পারেন, তাহলে আশা করব যে আগামী দিনগুলোতেও আপনাদের হেল্প হবে। তারপর একটু লেভেল নিয়ে আলোচনা করব। কি লেভেল? স্টকের লেভেল। অনেক স্টক কিন্তু অনেক বেড়েছে। আপনাদের কাছ থেকে প্রশ্নও আসছে, যেমন ধরুন শিপিং স্টকগুলো, রেলওয়ে স্টকগুলো, এগুলো বাজেটের আগে বেশ বাড়ছে, এবং এই কোথায় এলে আবার কেনা যেতে পারে, কোন সেই লেভেল, তা নিয়ে কিন্তু আজকে একটু আলোচনা করব। একটু সাথে থাকবেন। তার সাথে সাথে মার্কেট আউটলুক তো থাকবেই, নিফটি ব্যাংক নিফটি যেমন থাকে আগামীকালের জন্য, সেটা নিয়ে আলোচনা হবে। এই 3টে পয়েন্টে আলোচনা হবে। চলুন চট করে পাওয়ার অফ টেকনিক্যাল অ্যানালিসিস বলতে কি বোঝাতে চেয়েছি সেটা নিয়ে একটু জেনে নিই। প্রথম কথা, আমি এখানে যে চার্টটা আপনাদের সাথে খুলবো সেটা হচ্ছে, এখানে আমি যদি যাই, এখানে আমি বিইএল, আপনারা জানেন বিইএল এ আমার ট্রেড সেখানে ছিল। এবং কি বলবো, আপনারা অনেকেই হয়তো, আপনাদেরও পজিশন হয়তো আছে। অ্যাজ এ ডিসক্লেমার, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস অবশ্যই নয়, ঠিক আছে, জাস্ট ফর লার্নিং পারপাসে আমি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করছি। তো প্রথমে আমি ডেইলি চার্টে আসবো। যারা আমার পুরনো ভিউয়ার হতে হবে না, রিসেন্ট ভিউয়ার হলেও হবে, যে 10 দিনের সুইং চ্যালেঞ্জের থার্ড দিন রাত্রের বেলা যে ভিডিওটা বেরোয়, সেখানে আমি বলি যে দুটি সরকারি স্টক এখন যাতে এন্ট্রি নেওয়া যায়। জাস্ট আমি আগের উইকে, এটা 2-3 দিন আগে এটা এই ভিডিওটা রিলিজ করি। সেখানে বিইএলটা আমি টেকনিক্যালি বলেছিলাম। কি সেই ব্যাপার ছিল একটু দেখে নেবেন। আজকে আমি আরো ডিটেলসটা অ্যানালিসিস করব যখন ট্রেডটা আমি প্রায় ক্লোজ করলাম। তার পরের দিন এখানে অ্যানালিসিসটা করি রাতের বেলা, পরের দিন সকালে আমি নিজে সেই স্টকে এন্ট্রি নিই। ঠিক আছে, কত টাকায় এন্ট্রি নিই সেই ভিডিওটায় যদি আপনারা এই ভিডিওটা ওপেন করেন, তাহলে দেখবেন এখানে বিইএল এর দুটো আমি পজিশন নিয়েছিলাম। একটা হচ্ছে স্টক নর্মাল, যে ডেলিভারিতে, সেখানে কিন্তু 321 টাকায় আমার পজিশন নেওয়া ছিল, আর ফুট মানে ফিউচারে আমার 326 টাকায় ব্যাপারটা ছিল। ঠিক আছে, যাই হোক, প্রথম যে পজিশনটা নেওয়া হয়েছিল 321 টাকায় পজিশন নেওয়া হয়েছিল। আজকে বিইএল ক্লোজিং হয়েছে 334 টাকায়। সুন্দর 2-3% মতো কিন্তু মুনাফা ঘরে তোলা গেল জাস্ট একদিনে। ঠিক আছে, এবং ফিউচারে যেহেতু একটু কোয়ান্টিটিও বেশি হয়, একটু এইসব ব্যাপার হয়, ফিউচারেও কিন্তু পার্সেন্টেজ টার্মসে বেশ ভালো রকম লাভ তোলা গেল। আমি আমি আপনার অর্ডার বুক বা পজিশন দেখাবো, পজিশন বুক। আগে জেনে নি যে কি ব্যাপারটা ছিল, এবং আজকে একটু প্রফিট বুক করলাম কি নাকি একটু পজিশনটা রেখে দিলাম, কি সেই বৃত্তান্ত। কারণ আপনারা অনেক সময় ভালো স্টকে ঢুকে যান, কিন্তু তাড়াহুড়ো করে হাতছাড়া করে দেন, তারপর আফসোস হয়, তাই তো, যে ইস যদি ধরে রাখতাম ভালো হতো। জানেন যে ওই স্টকগুলো ভালো, কোনো খারাপ নেই, কিন্তু ওই আর এত বেড়ে গেছে, আর কত বাড়বে, এইটা ভেবে নিচে নেওয়া স্টক আপনারা বেচে দেন। হ্যাঁ, আর কত বাড়বে ভেবে যদি নতুন এন্ট্রি না নেন, সেটা আমি বুঝলাম, ঠিক আছে, সেটা বোঝা যায়। কিন্তু নিচু স্তরে নেওয়া স্টক, কম দামে কেনা স্টক, কেন আমি উঁচু দামে, মানে আরো যখন সে ভালো যাচ্ছে তখন কেন রানিং স্টক, মোমেন্টাম স্টক বেচে দেবো, এটা আমার মাথায় ঢোকে না। হ্যাঁ, ট্রেলিং স্টপ লস হিট হলো, সেটা আলাদা ব্যাপার, তা তো হয় না। বেড়েছে আর কত বাড়বে বলে বেঁচে দিই আমরা। এই জিনিসটা কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। আমি কি করেছি বা কি করলাম সেটা একটু আপনাদের জানাই। তো এই সব জায়গায় আমি আপনাদের চিনিয়েছিলাম, এবং আমার এটা ভালো লাগছে যে বিইএল এ শুধু এই প্রফিটটা যে হয়েছে সেটা শুধুমাত্র মানে কি বলবো, শুধুমাত্র আমার একার হয়নি, আপনাদের সাথেও সেই লার্নিংটা অ্যাটলিস্ট শেয়ার করা ছিল। লার্নিং, এবার যে ডিসিশন নেবেন, কিনবেন কি কিনবেন না, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি এই চ্যানেলে কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস দিও না, কিন্তু অ্যাটলিস্ট লার্নিংটা তো আমাদের ভালো হলো আশা করি। তো এই সব জায়গায় কিন্তু আমি প্রথম আইডেন্টিফাই করে আপনাদেরকে এই 2-3 দিন আগে বলেছিলাম। কেন বলেছিলাম দেখুন, এইখানে
একবার উপরে গেছে, তারপরও কনসোলিডেট করেছে, কনসোলিডেট করে এই যে রিসেন্ট হাই সেটাকে এই ক্যান্ডেলে কিন্তু সম্পূর্ণ ব্রেকআউট করে দিয়েছে, ব্রেকআউট করে দিয়েছে। ভলিউমটাও মোটামুটি গ্রিনের মধ্যে যদি দেখেন এত রেড ভলিউম এসছে, মানে সাইডওয়েজ চলছিল, ভলিউম কোনো রেড বা গ্রিন হয় না, মানে ভলিউমটা এরকম চলছিল, তারপর একটা মোটামুটি ভলিউম একটা এসেছে এই ক্যান্ডেলে। তার পরের দিনে ও কিন্তু নিচে যেতে চায়নি, মানে এই যে ব্রেকআউটটা বলেন, এই যে শর্ট টার্মের যে ব্রেকআউটটা, এটা যে ফলস ব্রেকআউট সেটারও কিন্তু ও দেখায়নি যে না এটা ফলস ব্রেকআউট, এরকম কিন্তু বলেনি। বললে তো একটা গ্রিন রেড ক্যান্ডেল হয়ে নিচে চলে আসতো, তা হয়নি, এখানে একটা ডজি তৈরি করেছে। এই সব জায়গায় কিন্তু আইডেন্টিফাই করে আপনাদের বলা হয়েছিল, এবং এইসব জায়গায় কিন্তু আপনাদের বলা হয়েছিল যে, এবং আমিও তককে তককে ছিলাম যে এখানে এন্ট্রি এবার নেওয়া যায়। তার পরের দিন যখন মোটামুটি ভালো জায়গায় চলছিল, তখন কিন্তু আগের দিনের হাইকে ক্রস করলো, তখন কিন্তু এইসব জায়গায় 320-21 এসব জায়গায় এন্ট্রি হয়ে যায়। অনেকে আমাকে মেসেজ করেও জানিয়েছেন 316 317তে অনেকে এন্ট্রি নিয়েছেন, ঠিক আছে, কারণ ভলিউমটাও কিন্তু তখন আসছিল, তো ভালো। তো এইখানে আমার পজিশনটা নেওয়া ছিল, আশা করি র্যাশনালটা বুঝলেন, নেওয়ার পিছনে কারণটা কি। এই ব্রেকআউট সিম্পল সিম্পল চার্ট প্যাটার্ন, এর মধ্যে কোনো ওই বিশাল বড় টেকনিক্যাল অ্যানালিসিসের বড় গুরুগম্ভীর ব্যাপার একদমই নয়। সিম্পল সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট কনসোলিডেশন ফেজ, এই জিনিসগুলো থেকেই হয়ে যায় ব্যাপারটা, ঠিক আছে। হ্যাঁ, এবার অনেকে বলবেন সঞ্জয় তুমি তো বারণ করো যে ব্রেকআউটে নেবো না, এটা তো ব্রেকআউটে নিলে না, এটা ঠিক ওই ব্রেকআউট নয়, এটা রিসেন্ট এই টাইমের ব্রেকআউট, এটা এটা আপনার বড় লেভেলের ব্রেকআউট বা লাইফ হাইয়ের ব্রেকআউট নয়, তাই না। আমরা যখন লাইফ হাইয়ের ব্রেকআউট নিয়ে নিই তখন আমার একটু মুশকিল লাগে যে কেন আমি সাপোর্টের নেব, যখন যেদিন বেরোচ্ছে সেই দিন। আচ্ছা, তো এই হলো, তারপর তো এই দুদিন ধরে বেড়েছে সুন্দরভাবে। এবার এবার পলিসি হলো, এবার পলিসিটা যেটা সেটা হলো এক্সিট প্ল্যানটা। এক্সিট প্ল্যানটা নিয়ে বলি, তার জন্য একটু পজিশন বুকে যেতে হবে, তাছাড়া তো উপায় নেই। চলুন পজিশন বুকে আসি এবং আমি রিফ্রেশও করে দিই আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন আমার যে ফিউচারে নেওয়া পজিশন ছিল সেটা থেকে আজকে বেরিয়ে গেছি, কোয়ান্টিটি জিরো হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি ফিউচারে পজিশনটা, যেটা লেভারেজ প্রোডাক্ট, মানে যেটা রিস্কি, যেটাতে আমি মুনাফা পাচ্ছি, কিন্তু অবভিয়াসলি দেখুন ডেলিভারি প্রোডাক্টের সাথে যদি আপনি লেভারেজ প্রোডাক্ট তুলনা করেন, সবসময় লেভারেজ প্রোডাক্ট ইজ হ্যাভিং মোর রিস্ক, এটা ফিনান্সের বেসিক ফান্ডা। তো লেভারেজ প্রোডাক্ট আমি রাখলাম না, আমার যেহেতু আমার দিকে যাচ্ছে মার্কেট 2-3% 4% উপরে আছে, আমার লেভারেজ প্রোডাক্ট রেখে লাভ নেই, যথেষ্ট ভালো মুনাফা এসেছে আজকে 93,000 এর মতো, আই এম হ্যাপি, আমি বেরিয়ে গেছি। কিন্তু ডেলিভারিটা কিন্তু বিক্রি করিনি, এইটা দেখুন, ডেলিভারি যেটা এর আগের দিন আমার কাছে নেওয়া আছে 321 টাকায়, সেটা কিন্তু আমি বিক্রি করিনি। বিক্রি কবে করবো? হ্যাঁ, কখনো করবো, নিশ্চয়ই করবো, সেটা পরে দেখা যাবে, কিন্তু এখন আমি বিক্রি করিনি। কেন করিনি? মোমেন্টাম স্টক, যে স্টক আমার দিকে আছে, কেন আমি বেড়ে পাকামো মেরে আগে এখান থেকে বেরোবো? হ্যাঁ, যেটা আমার লেভারেজ প্রোডাক্ট ছিল, যেটা আমার রিস্কি, সেটা থেকে আমি বেরিয়ে গেলাম, এখানে আমি থাকলাম। এবার বলবেন দাদা যারা পুরোটাই ডেলিভারিতে আমরা তো নিয়ে ট্রেড করি, আমরা কি করব? সেটা নিজের বুঝে, ধরুন 4-5% একটা স্টকে এসে গেল, আপনি হ্যাপি, খুব কম সময়ের মধ্যে এসে গেছে, যেমন রিসেন্টলি হাডকোতে আমার 17-18% এসে গেছিল, তখন আমি কি করব? 50, আচ্ছা যদি বুক করতে হয় 40% 50% বুক করে নিলাম। আর যদি ভালো স্টক হয়, যে স্টকগুলো আমি জানি যে চলছে, আপনাদের একটা এই জন্য একটা ব্রেনস্টর্মিং বলছি, আপনারা প্লিজ একটু ভিডিওটা পজ করে নিচে অ্যান্সার দেবেন। 6 মাস আগে এমন 5-6-10টা স্টকের নাম বলুন যেটা চলছিল 6 মাস আগে, ঠিক আছে? প্লিজ পজ করে নিচে অ্যান্সারটা দিন। দিলেন? এবার আমি বলি 6 মাস আগে বা 1 বছর আগে কোন স্টক চলছিল? হ্যাল, বিইএল, হাডকো, রেলওয়ের স্টকগুলো আরভিএনএল, আইআরএফসি, এইগুলো, তারপর পাওয়ার স্টক আরইসি, পিএফসি, এগুলো, ঠিক আছে, আরো অনেকের নাম আছে, কোচিন শিপইয়ার্ড, এই সবগুলো, মাঝগাঁও ডক, এগুলো চলছিল 6 মাস আগেও চলছিল, 1 বছর আগেও চলছিল। কাট টু কাট টুডে, 6 মাস পরে এখন বর্তমানে কোন স্টক চলছে? সেই একই নাম, পিএফসি, আরইসি, হাডকো, হ্যাল, বিইএল, তাহলে একই তো নামগুলো আছে। আমি এটাই বুঝি না, যখন আপনাদের দিকে বা আমাদের দিকে জিনিসগুলো আছে, চলছে, তাহলে এত তাড়াহুড়ো কিসের বেরিয়ে যাওয়ার? হ্যাঁ, আর তাড়াহুড়ো কিসের বেরিয়ে যাওয়ার মানে, হ্যাঁ একটা ভয় থাকে যদি কমে যায়, কিন্তু একটা ভাবুন, আপনি যে আমরা যদি এখানে বেরিয়ে যাই, এখানে আমরা কি করি? এখান থেকে বেরিয়ে গেলাম, প্রফিট বুক করে নিলাম, করে নিয়েই তো 1 ঘন্টার মধ্যে আবার আরেকটা স্টক খুঁজি যাতে ওই টাকাটা লাগিয়ে দেবো, তাই নয় কি?
এই যে এখানে প্রফিট বুক করে নিলাম, তারপর কি সেই টাকাটা হজম করার জন্য রেখে দিই বা অন্য কোনো সাইডে পার্ক করে দিই বা ইনভেস্ট করে দিই লং টার্মের জন্য? তা তো করি না। ট্রেডিং এর টাকা জাস্ট বুক করেই পরের মিনিটেই আমরা আরেকটা স্টক খুঁজি, আরে আবার কোথায় লাগাবো, আবার কোথায় লাগাবো। তাই করেন তো? একটু ভিডিওটাকে পজ করে প্লিজ কমেন্ট করবেন, এতে সাইকোলজিটা নিজের বোঝার চেষ্টা করুন। এই সাইকোলজিকে মানে ডিফিট করতে বা এই সাইকোলজির উপর কাজ করতে কিন্তু টাইম লাগে। তাই জন্যই বলছি, আপনি এখান থেকে বেরিয়ে গিয়ে, হ্যাঁ, এক হতে পারে যে আপনার টাকার দরকার, মেডিকেল এমার্জেন্সি এসে গেছে বা বাচ্চার স্কুল কলেজের ফিস দিতে হবে, মানে সংসারে লাগবে, তার জন্যে করছেন, সেটা বোঝা যায়, সেটা সেটা আই ক্যান আন্ডারস্ট্যান্ড, সেটা আলাদা ব্যাপার, সেটা সম্পূর্ণ সবসময় ওকে, সেটা দরকারি। কিন্তু তাছাড়া আমি এখান থেকে বুক করে নিয়ে আবার 15 মিনিটের মধ্যেই আরেকটা স্টক খুঁজবো যে কোথায় ঢুকি কোথায় ঢুকি, সেটা করতে গেলে তো ওই স্টকেই থাকা ভালো। হ্যাঁ, তারপর বাড়ার পর হয়তো নিশ্চয়ই কনসলিডেট করবে করবে, আমি স্টপ লস কিছুটা নয় বুক করে নিলাম, আর স্টপ লসটা আমি অ্যাটলিস্ট কেনা দামে নিয়ে রাখলাম, তাহলেই তো আমার লস তো হবে না এই জায়গাটা থেকে। হ্যাঁ, প্রফিটের পরিমাণ কমতে পারে, লস তো হবে না। এবং সেই স্টকগুলো, যেহেতু এই স্টকগুলোই চলছে 6 মাস থেকে 1 বছর ধরে, তাহলে এখানে থাকবো না কেন? এই প্রশ্নটা বারবার নিজেকে করবেন। যখনই কোনো মোমেন্টাম স্টক থেকে বেরোতে যাবেন, তখন নিজেকে এই প্রশ্নগুলো করবেন যে টাকাটা কি সত্যিই দরকার, টাকাটা নিয়েই কি আমি এখনই অন্য একটা স্টক খুঁজবো, এরকম আমার মাইন্ডসেট। কারণ ওরকম খুঁজবো বললে সব স্টকই তো উপরেই দিকে উঠে আছে, এখান থেকে বেরিয়ে আপনি কোথায় যাবেন? বিএল থেকে বেরিয়ে আপনি হ্যালে যাবেন, হ্যালও তো বেড়ে আছে। কোচিন শিপইয়ার্ডে যাবেন, সেটাও তো 2-3 দিনে বা এক সপ্তাহে 40% বেড়ে আছে। মাঝগাঁও ডকে যাবেন, সেটা তো ডবল হয়ে গেছে 1 মাসে। তাহলে কোথায় যাবেন? সবই তো বেড়ে আছে। হ্যাঁ, এবার বলবেন না আমি যেগুলো কমে আছে সেগুলোতে যাব, তাহলে তো সেটা পোর্টফোলিও রিঅ্যালোকেশন টাইপের হয়ে গেল। যেমন আপনি বলতে পারেন যে এফএমসিজিতে যাব, তাহলে তো ওখানে আপনি মিডিয়াম টার্মে চলে যাচ্ছেন, কিন্তু এফএমসিজি থেকে রিটার্ন পেতে গেলে একটু মিডিয়াম টার্মে আমাকে পয়সাটা রেখে দিতে হবে। HUL বলুন, এশিয়ান পেইন্টস বলুন, এগুলোর কথা বলছি, সেগুলোও ভালো করছে। তাহলে তো টোটালি ইনভেস্টমেন্ট ব্যাপারটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন, যেটা একদিকে ভালো, কোনো খারাপ কথা বলছি না। কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি সেইটা মানে কি বলবো, জাগরুক ইনভেস্টর হিসেবে সেই ডিসিশন নিচ্ছেন? মানে আমি এখান থেকে টাকাটা বার করে HUL এ দিয়ে দিলাম সেফলি, আমি 10% এসে গেছি, এবার আর বেশি চাই না, HUL এ টুকটুক করে বারুক, আই এম হ্যাপি টু দ্যাট, এরকমই খুশি? নাকি HUL এ করে দিলেন, এবার HUL দেখলেন 1 সপ্তাহে 2% রিটার্ন দিল, যেটা ওর সাধারণত দেয়, আর এদিকে দেখবেন যে আপনার কোচিন শিপইয়ার্ড একটু কারেকশন করে তারপর আবার 1 সপ্তাহে 20% রিটার্ন দিল, তখন আবার হাত চুলকাবেন না তো? তখন ইস ইস এরকম করবেন না তো? নিজেকে এই প্রশ্নটা করুন। পোর্টফোলিও রিঅ্যালোকেশন করা, যে আমি যেগুলো বেড়ে গেছে সেখান থেকে বের করে একটু ডিফেন্সিভ জায়গায় চলে যাব, টাকাটাকে সেভ করব, সেটা একটা আলাদা অ্যাপ্রোচ, সেটা সম্পূর্ণ একটা আলাদা স্ট্র্যাটেজি অফ ইনভেস্টমেন্ট বা অ্যাজ আ মিডিয়াম টার্ম সুইং ট্রেডিং। কিন্তু না বুঝে সেটা করা, সেটা তো ঠিক নয়, কিন্তু সেটা আমরা করিও না। তাই জন্য বলছি, মোমেন্টাম স্টক থেকে যখন আপনারা বেরোবেন, এই সব ব্যাপারগুলোকে একটু অ্যানালিসিস করবেন, তাহলে দেখবেন ডিসিশন মেকিংটা খুব ইজি হয়ে গেছে। আমি যেমন করি, আমি যখন একটা ডিসিশন নিই যে একটা স্টক থেকে পার্মানেন্টলি বেরিয়ে যাবো, আবার আরেকটা কথা বলি, একটা স্টক থেকে পার্মানেন্ট বেরিয়ে যাওয়া মানে এই নয় যে চিরদিনের মতো ওটা আর অচ্ছুত হয়ে গেল। একবার যদি প্রফিট বুক করেও নিলেন ধরুন, তারপর আবার যদি ও কনসলিডেট করে আবার যদি সাপোর্ট থেকে ঘোরে, তখন কি আবার কেনা যায় না? ধরুন এইসব জায়গায় এখন সাপোর্ট, আবার যদি ও নিচে নেমে এখান থেকে ঘোরে, তারপর কি আর BEL কে আর কি আপনি ওয়াচ লিস্টে রাখবেন না? বা আবার কি এখানে বাই বাটনটা প্রেস করা যায় না? অনেকে হয়তো পারবেন না, কিন্তু সেই জিনিসটা জানা করতে হবে। তাই জন্যই পাওয়ার অফ টেকনিক্যাল অ্যানালিসিস কেন বলছি, টেকনিক্যাল অ্যানালিসিসটা যদি দখল থাকে আপনার, তাহলে কিন্তু এই ডিসিশনগুলো নিতে পারবেন যে কখন জিনিসটা আসছে। তার সাথে চাই আরো দুটো জিনিস, একটা হচ্ছে স্ট্রং ট্রেডিং সাইকোলজি বা ট্রেডিং মেন্টালিটি, আর 3 নম্বর হচ্ছে মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট। এই তিনটে জিনিস, টেকনিক্যাল অ্যানালিসিস, রিস্ক ম্যানেজমেন্ট আর আপনার ট্রেডিং সাইকোলজি, এই তিনটের উপর যদি কাজ করতে পারেন, তাহলে সম্পূর্ণ ভালো ট্রেডার হতে আপনি পারবেন। ইট ইজ আ প্রসেস, এই প্রসেসটা করতে টাইম লাগে। আমার 3 বছর লেগেছিল, আপনাদেরও নিশ্চয়ই টাইম লাগবে, কিন্তু এটা হয়ে যায়। ঠিক আছে? যদি যেই জিনিসগুলো একটু লাইভে থেকে আমার সাথে একটু শিখতে চান, আরও একটু ক্লোজলি শিখতে চান, তাহলে আমার ST ট্রেডিং চ্যাম্প ব্যাচ জয়েন করতে পারেন। যার জন্য আমার চ্যানেলটা ভিজিট করবেন, চ্যানেলটা ভিজিট করলেই এসব জায়গায় জয়েন বাটন পেয়ে যাবেন, সেই জয়েন বাটন ক্লিক করে জয়েন করে নেবেন ST ট্রেডিং চ্যাম্প ব্যাচে। ওকে, তো
এবার এবার আমি আসি টেকনিক্যাল নিয়ে অনেকটা কথা হলো, যেটা দেখুন কেন এত কথা বললাম, যে এই ট্রেড চার্ট প্যাটার্ন কিন্তু মাঝে মাঝেই অনেক স্টকে রিপিট হয়। এখনই প্রশ্ন করবেন না দাদা এই চার্ট প্যাটার্ন এখন কোথায় রিপিট হচ্ছে, হয় আপনি দেখবেন তাহলেই হবে। আর আমিও আছি মাঝে মাঝে তো বলেই দেবো, যেমন এই দিনও বলে দিয়েছিলাম আপনাদের, যেদিন আমি পজিশন নিয়েছিলাম তার আগের দিন আপনাদেরকেও বলে দিয়েছিলাম বিএল, কতজন সেইটা ব্যাপারটা দেখেছেন আমি জানি না। তো যাই হোক, সুতরাং আই এম হ্যাপি, আজকে ভালো মুনাফাও এসেছে। এবার একটু ধীরে চলো নীতি নিলেও হয়ে যাবে। 10 দিনের ট্রেডিং চ্যালেঞ্জে আজকে ধরুন 5th ডে, তার মধ্যে কিন্তু মোটামুটি যদি আমার টোটাল ক্যাপিটালের দেখেন তাহলে মোটামুটি 5.5 বা 6%-এর মতো প্রফিট এসে গেছে এই 5 দিনে, যেটা যথেষ্ট। এখানে একটা বলি, এখানে অনেকে বলবেন, সেদিনকে একটা প্রশ্নও এসেছিল, এটা খুব মন দিয়ে শুনবেন, খুব ইম্পর্টেন্ট। একজন প্রশ্ন করেছিলেন আমার কাছে 10,000 টাকা আছে, কত আমি এক্সপেক্ট করতে পারি, আমার অল্প একটু লাভ হলেই হবে বা কারোর একটা অল্প একটু লাভ হলেই হবে, ধরুন এরকম কেউ প্রশ্ন করছেন। আপনাদের প্রচুর লোকের এই প্রশ্ন থাকে, প্রচুর লোকের, যে স্যার 10,000 থেকে শুরু করব, 20,000 থেকে শুরু করব, আমি মোটামুটি চাই, সেটা কি আমি করতে পারি? এবার মোটামুটি কত চাই সেটা কেউ বলে না। হ্যাঁ, পার্সেন্টেজ টার্মসে ভাববেন, 2 to 5% ইন আ মান্থ, 2 to 5% ইন আ মান্থ, এক মাসে যদি এটা রোজগার করতে পারেন আপনার ট্রেডিং ক্যাপিটালের, তাহলে মনে করবেন মোর দ্যান এনাফ। এবার এই অনুযায়ী আপনার মেন্টালিটিটা রাখতে হবে। 10,000 টাকা যদি নিয়ে ট্রেড করতে আসেন তাহলে 200 থেকে 500 টাকা, 20,000 টাকা নিয়ে এলে 400 থেকে 1,000 টাকা, এরকম ব্যাপার, ঠিক আছে? ওই 5% যেমন হয় এরকম 2 to 5%। এটা আমি বললাম, এটা যদি করতে পারেন তাহলে আপনি ওয়ার্ল্ডের টপ 2%-এর মধ্যে চলে আসছেন ট্রেডারদের মধ্যে। কারণ এটা যদি আপনি ইয়ারলিতে কনভার্ট করেন সেটা হয় 24 থেকে 60%। ব্যাপারটা ভাবতে পারছেন? একজন ট্রেডার হিসাবে অল মার্কেট সাইকেল আপনি 24 থেকে 60% রোজগার করছেন, এটা অস্বাভাবিক ব্যাপার, মানে অভাবনীয় ব্যাপার, অভাবনীয়, আমি এই ওয়ার্ডটা উচ্চারণ করলাম, অভাবনীয়। যাকে আমরা সবাই সম্মান করি, ওয়ারেন বাফে, উনি ওনার যে পোর্টফোলিও কম্পাউন্ডিং হচ্ছে 19 থেকে 20% রেটে, সেখানে আপনি 24 থেকে 60% রেটে করছেন। কিন্তু কাউকে কেউ যদি বলে, আমি যদি এখন বলি 10,000 টাকা নিয়ে এলে মাসে তুমি 2,000 টাকা পেতে পারো, এই 200 টাকা পেতে পারো, বা 500 টাকা, 200 টাকা, 500 টাকা পেতে পারো, তার মুখটা দেখবেন একটু বেজার হয়ে যাবে, এ বাবা মাত্র 200 টাকা, ওতে দিয়ে কি হয়? সে এটা বুঝবে না যে সে 2 to 5% রোজগার করছে, যেটা বছরে 24 থেকে 60% হচ্ছে, তাতেও সে খুশি নয়। তো এই ব্যাপারটা আমরা পার্সেন্টেজ টার্মসে ভাবি না বলেই আজকে কিন্তু আমরা আননেসেসারি রিস্ক নিয়ে ফেলি। যারা স্পেশালি তোমরা ইয়াং অনেক জেনারেশন আছো, যারা অপশনে আসছো, নতুন আসছো, তাদেরকে আমি আরো স্পেশালি বলি, প্লিজ পার্সেন্টেজ টার্মসে ভাবার চেষ্টা করো। আর যারা ভেটেরান আছেন, যারা অলরেডি একটু লস ফস করেছেন, তাদেরকে আমি বলবো নিজেকে রিথিঙ্ক করুন, নিজেকে আবার গুটিয়ে নিন, গুটিয়ে নিয়ে একবার নতুন পার্সপেক্টিভে ভাবুন, পার্সেন্টেজ টার্মসে ভাবতে শিখুন। এইভাবে যদি আপনি কম্পাউন্ডিংটা করেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও, হ্যাঁ একটু সময় লাগবে, কিন্তু পোর্টফোলিও সুন্দরভাবে গ্রো করবে। ট্রেডিং পোর্টফোলিওর কথা বলছি, সুন্দরভাবে গ্রো করবে, ঠিক আছে? তো যাই হোক, এই হলো আমার ব্যাপার। এবার আমি চলে আসি কিছু স্টকে, যেগুলো নিয়ে একটু আলোচনা করব, কিছু লেভেলস নিয়ে আলোচনা করি। প্রথমেই আরএসি পিএফসি। আরএসি তো 600-র উপরে ব্রেক, মানে স্টে করে গেল 600-র উপরে, যেটা এইখানে দেখতে পাচ্ছেন লাইফ হাই করে গেল, ঠিক আছে। এখন ব্রেকআউটে একদমই নেব না, জানার কথা। দেখুন এই চার্ট প্যাটার্ন কিন্তু বিইএল এ যেমন চার্ট প্যাটার্ন ছিল তেমনই, বিইএল এ এরকম ব্রেকআউটের জায়গায় যখন এই রিসেন্ট ব্রেকআউটের উপরে গেছিল আমি বাই করেছিলাম, তেমন এখানেই বাইং হয়। ওরকম চার্ট প্যাটার্ন আপনারা পাবেন বিইএল এ, যেমন চার্ট প্যাটার্নে ধরেছি ওইটাকে যদি প্র্যাকটিস করেন, অনেক স্টক এরকম রিপিট করে, সেগুলোর দিকে নজর রাখবেন। কারণ অনেকে আমার হয়তো বলবেন, নিন্দুকরা অনেকে আছেন বা আমার আছেন, যাই হোক ভালোই লাগে মাঝে মাঝে তাদের কমেন্টও পড়তে। তারা বলবেন যে আপনার লাভ দেখে আমার কি, একদমই কিছু নয়, কিছু নয়। জাস্ট ফর মোটিভেশন পারপাস আপনাদের বলছি যে শেয়ার মার্কেটের প্রতি যাদের বিশ্বাস উঠে গেছে, তাদেরকে বিশ্বাস ফেরাতে যে এখানে পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়। হ্যাঁ, পরিশ্রম করবো না এদিকে ফল পাবো, তাহলে শেয়ার মার্কেট আপনার জন্য নয়। আমি তো স্ট্রেট ফরওয়ার্ড বলছি। তাহলে শেয়ার মার্কেটে আসবেন না, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন, যথেষ্ট ভালো রিটার্ন আছে, যথেষ্ট ভালো, ব্যাংকের থেকে তো ভালো রিটার্ন আছে। আপনার ইনফ্লেশন অ্যাডজাস্ট করে ও ঠিক করে দেবে। কিন্তু যারা একটু পরিশ্রম করতে চান তারাই শেয়ার মার্কেটে, সে সুইং ট্রেডিং হোক বা অপশন ট্রেডিং হোক, তাতে আসুন। সিরিয়াস একটু হলে, এখানে খুব ব্রেনি হতে হবে না, এখানে কমন সেন্স হতে হবে, কমন সেন্সটা থাকতে হবে, ঠিক আছে? এইটা আমি বলছি। আচ্ছা, তো ব্যাপারটা এইখানে যে চার্ট রিপিট করে, বিইএল তো আপনাদের সাথেই আমি শেয়ার করেছিলাম, তাই না? আমার নেওয়ার আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যাই হোক,
তো এবার ব্যাপারটা এবার কোন লেভেলের ব্যাপারটা হয় একটু চট করে বলে দিই। সেটা হলো এইখানে যদি আবার আসে, ধরুন এই 550-এর এই লেভেলটা যদি 550-এ আসবে বলে মনে হয় না, কিন্তু তাও যদি 575 থেকে 550 এরকম জায়গায় যদি কখনো আসে, তখন কিন্তু একটু নেওয়ার জন্য ভাবা যেতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে স্টপ লস হবে, এই যে ব্রেকআউট দিয়েছিল একটু 40 টাকার নিচে স্টপ লস হবে, একটু দূরে হয়ে যাবে, কারণ দেখুন অনেকটা বেড়েও গেছে তার জন্য, কিন্তু এই লেভেলে এলে ওরকম স্টপ লস দিয়ে একটু দেখা যেতে পারে। একদিনে পজিশন না তৈরি করলেও হবে, একটু খেপে খেপে নিলাম, তাই না? ব্যাপারটা একটু রিট্রেসমেন্টে নেওয়াটা দেখা যেতে পারে, কারণ বাজেট সামনে আছে, এটা আরেকটা রিস্ক আছে। বাজেটের জন্য অনেক স্টক বাড়ে, তারপর বাজেটে দেখা যায় যে ওই সেক্টরের জন্য তেমন কোনো ঘোষণা হলো না, তখন আবার স্টকগুলো কারেকশন করে। যদি কারেকশন করে আরএফসি পিএফসি, তাহলে কিন্তু একটু ভালো কেনার সুযোগ হয়ে যাবে। এবং অবশ্যই অবশ্যই আমি তো এই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখুন, যাতে ওরকম বাজেটে যদি ওরকম কোনো সুযোগ পাওয়া যায় যেখানে কোনো সেক্টর নিচে নেমে এসেছে, কোনো অকারণে অনেকের সময় চলে আসে জাস্ট প্রফিট বুক, ওই সময় কিন্তু কেনার যদি কোনো সম্ভাবনা তৈরি হয়, আমি আপনাদের নিশ্চয়ই ভিডিও করে জানাবো। তার নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন, আর এই ভিডিওকে প্লিজ একটু লাইক করে দেবেন, যেহেতু লাইভ এই সিরিজটা চলছে 10 দিনের। আর প্লিজ আরেকটা বলছি, এই বৃহস্পতিবার নিজের ক্যালেন্ডার বুক করে রাখুন, এই বৃহস্পতিবার কিন্তু লাইভ মার্কেটে ট্রেডিং আপনাদের সাথে, জাস্ট ক্লাস হিসেবে ভাববেন, জাস্ট ফর লার্নিং পারপাস আপনাদের সাথে থাকবো, ইউটিউব লাইভে আমি থাকবো আপনাদের সাথে এই বৃহস্পতিবার। ঠিক আছে, আচ্ছা এইবার আমি আসি আরএসি হলো, পিএফসিরও আমি একই ধরনের চার্ট লেভেল আমি পিএফসিও বলে দেবো। রেলওয়ে স্টকগুলোতে আসে, ইরকন ওয়ান অফ মাই ফেভারিট স্টক, কিন্তু এখন দেখুন দুদিন বড় বড় ক্যান্ডেল করে এগোচ্ছে, এখন একদমই না। আবার যদি 300-র কাছাকাছি আসে, 300-র যত কাছাকাছি আসবে, এই লেভেলগুলো একটু নোট করে রাখবেন প্লিজ, 300-র যত কাছাকাছি আসবে তখন একটু দেখা যেতে পারে। আবারও বলছি, কোনো ফিনান্সিয়াল রেকমেন্ডেশন নয়, অ্যাডভাইস নয়, নিজে অ্যানালিসিস করবেন, ভালো লাগলে নেবেন। স্টপ লস তখন 280-তে থাকবে, 300-তে যদি আমি এন্ট্রি করি, আমার স্টপ লস থাকবে 280-তে। আমি প্রত্যেকটা স্টপ লসও বলছি, মাথায় রাখবেন, স্টপ লস হিট হলে বেরিয়ে যেতে হবে। ওই প্রশ্ন করবেন না আমি বেরোইনি এখন কি করব, প্লিজ, ওটা ট্রেডিং নয়। আর ট্রেডিংকে যারা সিরিয়াসলি নেয় না, তাদেরকে আমি মানে সত্যি কথা বলছি, আমার খুব রাগ হয়, কারণ দেখুন আমি তো খুব খারাপ অবস্থাতেও গেছিলাম। ওই যে আমার লসের ভিডিওগুলোও আছে, 2010-11 যখন 12 সালে আমি যখন স্ট্রাগল করছিলাম, তখন আমি পয়সার মর্মটা বুঝেছি, লোকসান হলে কিরকম লাগে। তো তখন তো আমি জানি, তাই জন্যই আমি বলবো যে নিজের পয়সা নিয়ে ছেলে খেলা করবেন না, ঠিক আছে, স্টপ লস মানবেন। আচ্ছা, এবার আসি একটু এসবিআই আপনাদের অনেকেরই প্রিয়। এর আগের দিন একটা ব্রেকআউট দিয়েছিল, এখন কনসোলিডেট করছে, ঠিক আছে। যদি কেউ এন্ট্রি নিতে চান এসবিআইতে নেওয়া যেতে পারে, তবে একটা রিস্ক থেকে যাচ্ছে, এই রেজাল্ট মরশুম শুরু হচ্ছে এবং রেজাল্ট আসবে সরকারি ব্যাংক এইসবগুলোর, সেক্ষেত্রে যদি বাজে রেজাল্ট হয় তখন একটু নিচের দিকে যেতে পারে, সেই রিস্কটা একটা থাকছে। তাছাড়া এসবিআই কিন্তু এই লেভেলে একটু অ্যাকুমুলেট করা যেতে পারে, সেক্ষেত্রে স্টপ লস থাকবে আপনার এখানে 820, 822, 825 এই লেভেলে একটা স্টপ লস থাকবে। ওকে, চলুন পরের স্টক একটু এলএনটি নিয়ে কথা বলি। এলএনটি কি করছে? এলএনটিও সেম। এলএনটিতে আমি বলবো যে খুব যদি পোর্টফোলিও যদি একটু মিডিয়াম টার্ম, মানে 1 থেকে 1.5 বছর মিনিমাম আপনার নজরিয়া আছে, তাহলে এলএনটি দেখুন। যদি খুব শর্ট টার্ম থাকে তাহলে ঠিক আছে, অ্যাভয়েড করাও যেতে পারে, কারণ অন্যান্য স্টক আছে, মানে হয়তো কালকেই দেখলেন এলএনটি 3% বেড়ে গেল, সে বাড়তেই পারে, ভালো স্টক, কিন্তু ওই আপনার তো টাকা তো অল্প, সেটা তো আমাদের কাছে তো এরকম টাকা নেই যে আমি 10টা স্টকেই 2 লাখ টাকা করে লাগিয়ে দিলাম, এরকম তো হয় না অনেকেরই। তো সেক্ষেত্রেই আমি বলবো যে এলএনটিটাকে একটু রিজার্ভ বেঞ্চে রাখুন, কিন্তু তককে তককে থাকুন। যদি এই লেভেলটার উপরে ও যায়, এই লেভেলটার উপরে 3,650-র উপরে ও যদি স্টে করে, তাহলে কিন্তু অল্প করে একটু বাইং করা যায়, এবং তারপর যদি 3,720-টুরির উপরে স্টে করে, তাহলে তো আরেকটু অ্যাড করা যায়। ঠিক আছে, এটা যাতে মনে রাখতে হবে। 3,580, 575-এ ক্লোজিং বেসিসে একটা স্টপ লস তখন থাকবে, মানে এটা কন্ডিশনাল বাই, এই লেভেলের উপরে গেলে তখন। ঠিক আছে, এটা মনে হলো। আচ্ছা, এইবার চলে আসি আরো কিছু স্টকে যেগুলো আপনাদের অনেকটা প্রিয়। পিএনবি নিয়ে অনেকের প্রশ্ন করবেন। পিএনবি এখন সাইডওয়েজ একদম হয়ে গেছে, যাদের পজিশন নেওয়া আছে বেরিয়ে যাওয়ার দরকার নেই, কিন্তু একটু এখন সাইডওয়েজ হয়ে গেছে, নতুন করে ইনভেস্টমেন্ট নয়। হ্যাল গুটি গুটি পায়ে সুন্দর এগোচ্ছে। পজিশন যদি কারোর নেওয়া থাকে ঠিক আছে, এই লেভেলে পজিশন নেওয়া যায়, যত 5,000
550 এইসবের কাছাকাছি পাওয়া যায় তখন ঠিক আছে, তাছাড়া নয় কেন, ব্রেকআউটের অলরেডি গুটি গুটি পায়ে দিচ্ছে, তবে ঠিক আছে। এবার বাজেটের একটা রিস্ক আছে, সেটা আছে, না হলে আমাকে যদি বলেন আমি 5600-তে একটু নিতাম, মানে একটু, মানে 30% নিতাম, বাদ বাকি একটু টাকা হাতে রাখতাম, আবার যদি একটু কারেকশনে আবার একটু নেব, এরকম ব্যাপার। স্টপ লস 5250, 5300 এই লেভেলে থাকবে, একটু 300 পয়েন্ট, দেখুন 5000-এর স্টকে 300 পয়েন্টের একটা ব্যাপার রাখাই যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু এই ধীরে ধীরে একবারে টাকাটা নয়, কারণ এই ঠিক সাপোর্টে নেই, একটু উপরের দিকে আছে, তাই জন্য বললাম। আচ্ছা, এবার যদি আসেন সিডিএসএল, সিডিএসএল আগের দিনও বলেছি যে এই জায়গায় কনসলিডেট করছে, একটু নজরে রাখবেন, আজকে সেই ব্রেকআউটটা দিতেও দেয়নি, তাই জন্য এই লেভেলটার উপর নজর রাখবেন। এই যে ক্যান্ডেলটা, এই যে ডোজি ক্যান্ডেলটার যে হাই, এইটা যেদিন ক্রস করবে উইথ ভলিউম প্রোফাইলটাও রাখবেন, সেদিন একটু দেখা যেতে পারে, নইলে এই কনসলিডেশনে যাদের লং টার্ম ভিউ আছে তারা একটু অ্যাকুমুলেটও করতে পারেন, এগুলো লং টার্মের জন্য সিডিএসএল যথেষ্ট ভালো, ঠিক আছে। স্টপ লস থাকবে এই বিগ রেড ক্যান্ডেলের নিচে, সেটা একটু দূরে হয়ে যাচ্ছে, তাই জন্যই যাদের একটু ইনভেস্টমেন্ট পারপাসে অ্যাকুমুলেট করছেন তাদের জন্য এটা ঠিক আছে। এবার আসি আরভিএনএল এ। আরভিএনএল নিয়ে আমার স্টুডেন্টরা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে যারা নতুনও জয়েন করেছে, তাদের রথযাত্রার দিনে একটা লাইভ কিউএনএ সেশন ছিল, এবং রথযাত্রার দিনে ভালো দিনে খুব বকা দিয়েছি এবং তারা খুব বকাও খেয়েছে। প্লিজ তোমরা যারা এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচের স্টুডেন্ট, তারা এক দুজন, যাই হোক, তোমরা যারা ওই লাইভে ছিলে এক দুজনের একটু কমেন্ট করো নিচে যে কেমন বোকা খেয়েছিলে, তাহলে সবাই জানুক যে আমি তোমাদেরকে, যারা আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করো, তাদেরকে আমার কিন্তু ক্লায়েন্ট হিসেবে দেখি না। অনেকে ভাবে না, ক্লায়েন্ট এই ওয়ার্ডটাই আমার খারাপ লাগে। ক্লায়েন্ট কিসের? তুমি আমার স্টুডেন্ট, আমি টিচার, সে আপনার বয়স যাই হোক না কেন, যখন পড়তে আসছেন তখন আমি আপনার টিচার। কেন বকেছি আপনাদেরকেও সেটা বলি। সেম প্যাটার্ন আরেকটা স্টকে ছিল, এবং যেটা আমি তাদেরকে বুঝিয়েওছিলাম, আমি নিজেও পজিশন নিয়েছিলাম। দেখুন তো সেম প্যাটার্ন কিনা, এই যে কনসলিডেট করলো মুভিং অ্যাভারেজ থেকে ব্রেকআউট, এবং এই ক্যান্ডেলে আমি হার্ডকোর নিয়েছিলাম, যেখানে 20% সুন্দর মুনাফায় বসে আছি। তার মানে এন্ট্রি প্যাটার্নটা একবার চিনিয়ে দিলাম। দুদিন বাদে আরেকটা স্টকে, যেগুলো ওয়াচ লিস্টে আছে, দুদিন বাদে আরেকটা স্টকে বা আরেকটা গ্রুপ অফ সেক্টরে সেই সেম চার্ট প্যাটার্ন রিপিট হচ্ছে, কিন্তু কেউ পজিশন নিচ্ছে না। এটা কি? মানে তাহলে তো এই লাগে না যে নিজে থেকে ডিসিশন এই জন্য নিতে হয়। আপনাদেরও সেটা বলছি, অনেকে নিয়েছে, অনেকে স্টুডেন্টের, অনেকের কাছে পজিশন আছে, আপনাদের কাছেও নিশ্চয়ই পজিশন আছে, কারণ এই চার্ট প্যাটার্ন আমি বহুবার আপনাদেরকেও বলেছি, বহুবার জিনিস বলেছি। দেখুন হাট করে সেম, এখানে সেম জিনিস। এবার আমি জাস্ট এই চারটা মাথায় রাখুন, সেম আমি এবার চলে যাব আপনার এইখানে, দেখুন চারটা জাস্ট চেঞ্জ করব, আপনি জাস্ট দেখবেন। আরভিএনএল তো জাস্ট চেঞ্জ করব, আপনি দেখবেন, দেখুন সেম গুটি পায়ে এলো, মুভিং অ্যাভারেজের কাছে ব্রেকআউট, এইখানে বাইং হয়, এটা ওয়াচ লিস্টে থাকবে। এই দিকে যখন ব্রেকআউটটা দিচ্ছে এই ক্যান্ডেলে যখন এইসব যে কনসলিডেশন জোন, এখানে যে ব্রেকআউট দিচ্ছে, এখানে তো বাইং হয়, এখানে বাইং হলে দেখুন দুদিনে কত সুন্দর মুভমেন্ট। মানে আপনার এখানে কত 430 এন্ট্রি হলে 566 আজকে, 450 আমি যদি এন্ট্রি ধরি আজকে, দুদিনে 550 টাকা, মানে 550 তো হয়ে গেল, মানে 100 টাকার মতো। মানে কেন এইগুলো মিস হবে? মানে আমি কেন 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 এইগুলো করি আপনাদের বলি, কেন আফসোস হয়। কারণ আমি তো বুল মার্কেটও অনেক দেখেছি, বিয়ার মার্কেটও দেখেছি। আপনারা সেই অর্থে অনেকে আছেন যারা বিয়ার মার্কেট দেখেনি, কোভিডের ওটা বিয়ার মার্কেট ছিল না, 1 মাসের মধ্যে যেখানে রিকভারি হয়ে গেছে, আর কি বিয়ার মার্কেট। আমি মনে করি এই বুল মার্কেট হচ্ছে রিটেল ইনভেস্টরদের জন্য স্বর্গ, এত রোজগার করার সুযোগ দিচ্ছে, মানে ভুল করলেও লোকে বেঁচে যাচ্ছে। এই সময় সব সময় আসবে না, তাই জন্য এই সময় যদি কেউ এই অপরচুনিটি মিস করে, বাবা অনেক বুল মার্কেট আমি দেখেছি যেখানে রিটেল ইনভেস্টরদের শুধুমাত্র ফাঁসানো হয়েছে, তারা শুধু ফেঁসেছে, তারা শুধু অন্যদের পয়সা তৈরি করে গেছে, তাদের নিজেদের পয়সা তৈরি হয়নি। যারা একটু পুরনো আছেন তারা প্লিজ, মানে যারা অনেকদিন শেয়ার মার্কেটে আছেন তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এই বুল মার্কেটে প্রচুর সুযোগ দিচ্ছে রিটেলদের জন্য নেওয়ার জন্য, তারা ডেকে ডেকে বলছে আয় বাবা আমার কাছ থেকে পয়সাটা নিয়ে যা, শেয়ারগুলো বলছে, তা সত্ত্বেও আমি নজরে দেবো না। এইগুলো ওয়াচ লিস্ট করা আছে, এই দেখুন না, যেগুলো আমার এখানে আছে ওপেনলি তো দেখাচ্ছি, এই জিনিসগুলো তো আপনাদের ওয়াচ লিস্টে বলা আছে রাখার জন্য। সেই তো একই স্টক চলছে 6 মাস থেকে 1 বছর ধরে, তাও আমি একটু অফিস থেকে এসে চার্টটা দেখতে পারি না।
এর জন্য কাউর থেকে কোচিংও নিতে হবে না, কাউর থেকে কিছুই নিতে হবে না, নিজে একটু করুন, তাতেই কাজটা হয়ে যাবে। এখন বলবেন এখন কি নেব, রাগ লাগে, RSI ওভারবট, এই সময় তো প্রফিট বুক হবে। এই সময় আমি নেব এখানে একটু 50-60 বা 80% প্রফিট বুক করে নেবো শর্ট টার্ম সুইং ট্রেডিং এ আরামসে, 20-30% এসে গেল আমার দুদিনে, প্রায় বছরের রিটার্ন চলে গেল। না, করবো না, কেউ আমায় বলে দেবে তারপর আমি নেব। এই ধরনের ব্যাপারগুলো কিন্তু রাখবেন না প্লিজ, প্লিজ নিজের সময় দিন, একটু সময় দিলেই কাজটা হয়ে যায়। প্লিজ একটু নিচে কমেন্ট করে জানাবেন। আর তোমাদের স্টুডেন্ট, তোমাদের উপরে আজকেও রাগ লেগেছে যখন RVNL কে আজকেও আমি বাড়তে দেখেছি কয়েকজনের উপর, আমার সত্যি মানে জিনিস হাতছাড়া হলে আমার খুব খারাপ লাগে। যে তোমরা প্লিজ একটু, সবাইকে বলছি ইউটিউবে যারা আপনারা আছেন, প্লিজ প্লিজ নিজে থেকে একটু চেষ্টা করুন, শেয়ার মার্কেট আহামরি কিছু নয়। যারা বলে যে শেয়ার মার্কেট খুব কঠিন খুব কঠিন, আমি সেই দলে নই। শেয়ার মার্কেট খুব কঠিন নয়, আপনাদের বলা হয় কঠিন যাতে এই ব্যাপারটাকে একটু হাওয়া মনে করে আপনারা প্রথমে একটু ব্যাকফুটে চলে যান। তা নয়, তা নয়। এই জিনিসটাকে একটু, হ্যাঁ, কমন সেন্স অ্যাপ্লাই করে রাখতে হবে, একটু স্ট্রিট স্মার্ট টাইপের হতে হবে, খুব ব্রেনি হতে হবে না। এখানে আপনাকে একটু স্ট্রিট স্মার্ট হতে হবে, একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কাজটা হয়ে যায়, ঠিক আছে? আর নিজের লোভটাকে একটু সম্বরণ করতে হবে, তাই বললাম 2-5% এক মাসে এলে যথেষ্ট। আচ্ছা, এবার সরি, একটু অন্যদিকে যদি আলোচনাটা চলে যায় ক্ষমা করবেন, বলবেন না যে ভিডিওটা বড় হচ্ছে, কারণ এই যে ব্যাপারগুলো বলছি না, এটা রিয়েল ট্রেডাররাই আপনাদেরকে এটা বলতে পারে যে নিজে প্রত্যেকদিন পিছে নেমে খেলে। আপনি বলুন, আপনার 10 দিনের ট্রেডিং চ্যালেঞ্জ একটা, মানে এই দিন থেকে শুরু করব বলে করছি ওপেন একটা ইউটিউবে, সেখানে তো একটা প্রেশারও থাকে, একটা পারফরমেন্স প্রেশার থাকে, তার মধ্যে আপনাদের সাথে করছি। কেন করছি? এই জন্যই যে, মানে তার মানে কি, তার মানে আমি নিজে এই এক্সপিরিয়েন্সগুলো আছে, আমি দেখেছি, আমার নিজেরই হয়েছে, টাকা চলে গেছে একটু বেশি লোভ করে, টাকা চলে গেছে এইগুলো করে, অনেক হয়েছে। তার থেকেই তো আমি ওই শিখেছি 2011-12তে যে ইনসিডেন্টগুলো হয়েছিল। তো তার জন্য আপনাদের যাতে না হয় তাই জন্যই বলি, আর কিছু নয়। টাকার মর্ম যারা বোঝে তারাই এই কথাগুলো বলতে পারবে, যে নিজের রিয়েল ট্রেডার, যে লস থেকে শিখেছে, ঠিক আছে? আচ্ছা, চলুন আরো কয়েকটা স্টক নিয়ে আলোচনা করি। রিলায়েন্সকে ছেড়ে দিচ্ছি, রিলায়েন্সের রেজাল্ট আছে, রেজাল্টের পর দেখবো, অ্যানালিসিস রেজাল্টের পর করবো, কারণ 3200-তে চলে গেছে। 3000টা একটু নেওয়ার লেভেল ছিল, 3200-র উপরে চলে গেছে, এখন কিছু নয়। পিএফসি, RSE পিএফসি ওয়ান অফ দ্য গুড স্টক, ভালো জায়গায় আছে। যদি 525-25-এর দিকে আবার পাওয়া যায় একবার কিন্তু দেখা যেতে পারে, বা 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 যদি যদি বড় একটু কারেকশন হয় ভোটের কারণে, মানে আসে না ভোটের আগে অনেকে আছে পোর্টফোলিও একটু, মানে শর্ট টার্ম পোর্টফোলিও একটু বিক্রি করে লাভ তুলে নিতে চায় অনেকে, এরকম আছে যে পাওয়ার সেক্টরে হয়তো তেমন কিছু হবে না, চলো পাওয়ার সেক্টরের স্টকগুলো, ওরকম যদি একটু সুযোগ পাওয়া যায় তখন একটু নিয়ে দেখা যেতে পারে। তবে একটু যখনই নেবেন পিএফসি RSE, আমার মনে হয় একটু 6 মাসের নজরিয়া রাখা উচিত। ওই 6 দিনের নজরিয়াটা একটু মুশকিল হয়ে যায়, বা রাখা উচিত নয়, কারণ এই স্টকগুলো চলছে ভালো, খারাপ নয়। মাঝে মাঝে এগুলোতে 5-10% কারেকশনও আসে, দিয়েছে অনেকবারই, দেখুন এখান থেকে কারেকশন দিয়েছে, এই কারেকশনগুলো দিয়েছে, অনেকবারই কারেকশন দিয়েছে, দেখুন এখানে কারেকশন উপর থেকে সুন্দর অনেকটা কারেকশন হয়েছে। তো এরকম আসে, সেই সুযোগের অপেক্ষায় থাকুন, যদি এখানে আছে 525-এ, তখন একটু 20-30% 50% পজিশন নিলাম, আবার যদি 500-র কাছাকাছি আসে বাদ বাকি টাকাটা এই করলাম, এইভাবে একবারে নয়, ঠিক আছে? আচ্ছা, আইআরএফসি RVNL এ যা বলেছি সেম এখানেও তাই। আবারও গুটি গুটি পায়ে এরকম যদি কনসলিডেট করে তারপর দেখা যাবে। এই রেলওয়ে স্টকগুলো দুদিনে এত বেড়ে গেছে, এখন এর মধ্যে ঝাঁপানোটা, অ্যাটলিস্ট আমি ঝাঁপাচ্ছি না, আপনারা কি করবেন আপনার ব্যাপার, কিন্তু আমি ঝাঁপাচ্ছি না, ঠিক আছে? ওকে, চলুন যে স্টকগুলো আপনাদের খুব খুব ভালো লাগে, জোম্যাটো ঠিক আছে, জোম্যাটো কিন্তু গুটি গুটি পায়ে যাচ্ছে, এই দিকে নজর রাখবেন। জোম্যাটো এই লেভেলেই নেওয়া যায়, একটু স্টপ লসটা ডিপ হবে 199, বা আমি হলে 195-এ রাখবো, একটু নিচে একটু স্পেস দিয়ে, কিন্তু 200-র উপর যতক্ষণ আছে ও ভালো আছে। সুতরাং এইসব লেভেলে একটু জোম্যাটোটাকে কিন্তু দেখা যেতে পারে, ঠিক আছে? তবে এটা একটু নিউজ ভিত্তিক, মাঝে মাঝে এই জোম্যাটোর যদি কিছু নিউজ এসে যায় তখন ও নেগেটিভ নিউজ এলে নিচে চলে যাবে, পজিটিভ নিউজ এলে উপরে যায়, এরকম এই একটু ব্যাপারটা আছে। ওই ব্যাপারটা যারা হ্যান্ডেল করতে পারেন তারা ঠিক আছে, জোম্যাটো এই লেভেলের জন্য ঠিক আছে। আচ্ছা, ইরেডা অনেকদিন বাদে আমি আমার
ওয়াচ লিস্টেও এনেছিলাম, আপনাদেরকেও বলেছিলাম। ঠিক আছে, এখানে অল লাইফ হাইকে ক্রস করেছিল, তারপর থেকে উপরের দিকে যাচ্ছে, যেহেতু অনেকটা বেড়ে গেছে এখন লাইফ হাই থেকে তা নয়, আবার রিট্রেসমেন্ট করতে দিন, আবার যদি 225 220 মানে 200 যত কাছে আসবে তখন একবার দেখা যেতে পারে, এখন নয়। কিন্তু লেভেলগুলো চিনিয়ে রাখছি, একটু মাথায় রাখবেন, লেভেলগুলো চিনিয়ে রাখছি, একটু নোট করে রাখবেন, মাথায় রাখবেন, তাহলেই কাজটা হয়ে যাবে। আচ্ছা, হার্ডকো নিয়ে নিশ্চয়ই আর কিছু বলার নেই। হার্ডকোতে এখন নয়, অ্যাজ আ ডিসক্লেমার আমার পার্সোনাল পজিশন আছে, আমার পার্সোনাল কিছু পরিমাণ আমি এখানে তো পজিশন নিয়েছিলাম, এই সব জায়গায় কিছু কিছু করে পজিশন আমি একটু স্কোয়ার অফ করেছি, বাদ বাকি আমার ধরুন মানে আমি ধরুন 60-70% পজিশন ছেড়ে দিয়েছি, বাদ বাকি অল্প পজিশন 30-40 পজিশন আমার আছে। কারণ বাজেট সামনে আছে, বাজেটে দেখুন হয়তো আমি পুরোটাই রাখতাম, কারণ বাজেট সামনে আছে বলে আমার ব্যাপারটাকে একটু অন্যরকম হয়ে যায়। কারণ বাজেটে ওয়ান অফ দ্য মেন জিনিস হয় আপনার হাউজিং, হাউজিং এর দিকে সবার নজর থাকে। এবার ধরুন হাউজিং এর জন্য ভালো যদি কোনো একটা মানে ঘোষণা হলো, হাটকো দেখলেন 10-20% ওই দিনই বেড়ে গেল বা বেড়ে গেল, এটাও হতে পারে। আবার যদি সেই ধরনের ঘোষণা না হয় তাহলে আবার উল্টোটাও হতে পারে, 10% নিচে পড়ে গেল, সেটাও হতে পারে। তাহলে আমি পুরোটা না আমি যদি ভালো একটা লেভেলে এন্ট্রি থাকে, ওয়াই নট টু টেক সাম প্রফিট, যেহেতু একটা ইভেন্ট আছে। অন্য সময় হলে আমি পুরোটাই রেখে একটু স্ট্রেলিং স্টপ লস দিয়ে নিয়ে যেতাম, কিন্তু যেহেতু একটা বড় ইভেন্ট আছে যার মধ্যে হাউজিংটা মেন ফোকাস হয়, হাউজিং, এগ্রিকালচার, রেলওয়ে, এগুলোই তো মেন ফোকাস থাকে সরকারি বাজেটে, তো সেই জিনিসগুলো যখন থাকবে, আর পিপল সেন্টিমেন্টও একটা ব্যাপার থাকে ওই সব হাউজিং বা ওইসব রেলওয়ে, এগ্রিকালচার এসবে, সুতরাং তার জন্য সেফ সাইডে খেলার ঠিক আছে। ওকে, তো এই কয়েকটা স্টক নিয়ে আলোচনা থাকলো, চট করে একটু নিফটি নিয়ে আলোচনা করে নেব, তারপর ভিডিওটাকে শেষ করব। আবারও বলছি, প্লিজ একটু লাইক করে দেবেন, একটু ডিটেলসে আজকে চর্চা করলাম, তাই জন্যই হয়তো একটু বড় হয়ে গেছে ভিডিওটা, কিন্তু ক্ষমা করে দেবেন। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আশা করি আপনাদের কাজে দেবে কিছু হলেও। আচ্ছা, নিফটি সুন্দর নিচে, আজ এর আগের দিন উপরে গেছে, আজকে একটু মনে হচ্ছিল যেন কারেকশন দেবে, কিন্তু সেই বন্ধ হতে হতে বলা যায় উপরেই বন্ধ হয়েছে। মানে এখানের চার্টটা অতটা ভালো না, আমি এইখানে চলে আসি ট্রেডিং ভিউতে, কারণ হ্যাঁ ট্রেডিং ভিউতে একটু ঠিকঠাক দেখা দেবে, নাহলে ওখানে গ্রিন ব্যাপারটা দেখা দিচ্ছে, যেটা ঠিক নয়। আজকে তো ক্লোজিং বেসিসে একটু নেগেটিভেই বন্ধ হয়েছে, ক্লোজিং বেসিসে নেগেটিভেই বন্ধ হয়েছে, একটু লাল আভা থাকা উচিত ডেলি ক্যান্ডেলে, এই যে একটু লাল আভা থাকা উচিত ক্লোজিং বেসিসে, যেহেতু রেড, কারণ রেড আর গ্রিন হলে একটু মাথায় সাইকোলজিক্যাল এফেক্ট পড়ে। তো এখন দেখা যাবে যে কি, প্রথম কথা 24,400 এই লেভেলটা রেজিস্ট্যান্স নয়, যেই লাইন টানলাম অমনি রেজিস্ট্যান্স ভাববেন না। 24,400 ক্রস করলে কিন্তু খুব ভালো, নিচের দিকে যখনই আসবে আমি এই দিকে দেখছি না, আমি দেখছি এই দিকে। যদি 24,200 কাছে পাওয়া যায় তাহলে কিন্তু আমি বায়ার্স হব। যদি 24,200 কাছে পাওয়া যায় অল্প কোয়ান্টিটিতে, যা ট্রেডিং অ্যাকাউন্টের সাইজ তার 10% বা 20%, কেন এখান থেকে একটানা যেহেতু বেড়েছে, আবারও কনসলিডেট অনেক দিন করুক বা একটু নিচে আসুক, তাহলে একটু মানে ফুল পজিশন বা আমি যা ফুল পজিশন নিয়ে কাজ করি সেখানে আমি করতে আবার একটু কনফিডেন্স পাবো। এখন যদি আমি বাইং সাইডে যাই তাহলে আমি আমার 10% বা 20% অফ অরিজিনাল সাইজের আমি যাব, ঠিক আছে? ওকে, যেহেতু আমি বাই সাইডে যাচ্ছি, কিন্তু ওই বাই অন ডিপস স্ট্র্যাটেজি থাকবে এখনো, আমি লিখেই দিই বাই অন ডিপস, বিওডি, ঠিক আছে? বাই অন ডিপ স্ট্র্যাটেজি এখনো থাকবে। কখন বাই অন ডিপ স্ট্র্যাটেজিটা সঞ্জয় তুমি মনে করবে যে ভেঙে গেছে, তখন আমি বলবো এই 24,000-এর নিচে যখন ক্লোজিং দেবে তখন বাই অন ডিপসটা আমার একটু ভেঙে যাবে। তাহলে কি সেল অন রাইজ হয়ে যাবে? তখন না, তখন তা হবে না। অ্যাটলিস্ট বাই অন ডিপস থেকে বেরিয়ে গেলাম, এবার দেখবো সাইডওয়েজ যাচ্ছে না কি যাচ্ছে, তখন সেরকম বুঝে ব্যবস্থা আপনাদের সামনে ভিডিও এনেও নিশ্চয়ই জানিয়ে দেবো, চিন্তা নেই। এখন আমার বাই অন ডিপ স্ট্র্যাটেজি, আজকেও দেখুন প্রত্যেকবার তাই দিচ্ছে, মার্কেট আসছে নিচে, একটু সাপোর্ট থেকে কিন্তু ঠিক ঘুরে যাচ্ছে, তো এরকম একটু নজরে রাখবেন। হ্যাঁ, এবার কোনোদিন ঘুরবে কোনোদিন ঘুরবে না, যেদিন ঘুরবে না তার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। প্রতিদিনই মনে করে রাখবেন যে আপনি যা করছেন হয়তো ঘুরবে না, সেই অনুযায়ী আপনার স্টপ লস, সেই অনুযায়ী আপনার সব ব্যাপারগুলো যাতে রেডি থাকে, ঠিক আছে? আজকেও দেখুন এরকম ভাবে একটা গ্রিন ক্যান্ডেলে খুললো, আবার একটু নিচে এলো, কিন্তু বন্ধ হতে হতে দিনের হাইতে গিয়েই বন্ধ হলো। এর আগের দিনও গ্যাপ ডাউনে খুলেছিল, মনে হচ্ছিল গেল রব, কিন্তু এই প্রথম 15 মিনিটের যে লো তৈরি করেছিল ক্লোজিং বেসিসে, সেই লোকে মোটামুটি হোল্ড করেছে মোটামুটি। তারপর দেখুন প্রায় দিনের হাই টাচ করে মোটামুটি একটা সাইডওয়েজ হয়ে শেষ হলো, কিন্তু ওই খুব একটা খারাপ যে ক্লোজিং তা নয়, ওপেনিং এর থেকে ক্লোজিংটা উপরেই হয়েছে মোটামুটি। তো এইটা
আহ, মোটামুটি একই কাছে হয়েছে, ওপেনিং ক্লোজ সেম নয়, মোটামুটি কাছাকাছি হয়েছে। তো এটার মানে কি বলছি, এটার মানে এটাই বলছি যে নিফটি নিচে যেতে একটু অসুবিধা দেখাচ্ছে, মানে কোনো না কোনো সেক্টর এসে ওকে আটকে দিচ্ছে। আজকে যেমন এফএমসিজি কাজ করে গেল, কোনোদিন দেখবেন আইটি এসে কাজ করে গেছে, ব্যাংকিং যেদিন নিচে যাচ্ছে, এই 2-3 দিন ধরে ব্যাংকিং একটু নিচে যাচ্ছে, তখন আপনার এফএমসিজি আর আইটি এসে কাজ করে দিচ্ছে। কোনোদিন আইটি নিচে যাবে, সেদিন হয়তো ব্যাংকিং কাজ সেক্টরটা করে দেবে, মানে এরকম ভাবে মোটামুটি একটু কাজ করে দিচ্ছে, ইন্ডেক্স ম্যানেজ ঠিক হয়ে যাচ্ছে। তাই জন্য এদিকে একটু নজর রাখবেন, এখনো বাই অন ডিপস স্ট্র্যাটেজি আছে, লেভেল যে দুটো বললাম সেই দুটোর উপর একটু নজর রাখবেন, স্পেশালি নিচের দিকের লেভেল, উপরের দিকে তো খোলামেলা আকাশ মোটামুটি। এখন অ্যাটলিস্ট মার্কেটে তেমন অর্থে শর্ট করবেন না, বেশি শর্ট পজিশনে না থাকাটাই ভালো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।